প্রিয় ছাত্ররা, আমরা আগের ক্লাসগুলিতে শব্দের যে শ্রেণীবিভাগগুলি নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা উৎপত্তিগতভাবে, অর্থগতভাবে কিংবা গঠনগতভাবে শব্দের শ্রেণীবিভাগ জেনেছি। তার বাইরেও আমরা মূলত আরও কিছু শব্দের লক্ষ্য করি, যেগুলো আমরা প্রত্যেকেই হয়তো জানি। কিছুটা আলোচনা করলে তোমাদের কাছে আরেকটু বিষয়টা পরিষ্কার হয়ে দাঁড়াবে। যেমন কিছু শব্দের প্রকারভেদ কিন্তু আমরা আছি। যেমন শুনেছি আমাদের সংখ্যাবাচক শব্দ বা পূরণবাচক শব্দ যেগুলি আছে, সেগুলি নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনা করার আগে সংখ্যা সম্পর্কে যখনই আমরা বলবো বা সংখ্যাবাচক শব্দের বিষয়ে বলতে গেলেই আমরা মূলত আমাদের মাথার মধ্যে যে বিষয়টা আসে, সংখ্যা তো অঙ্কে ব্যবহৃত হয়। সংখ্যা তো অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং শুধুমাত্র অঙ্কের ক্ষেত্রেই ব্যবহার করা হয় সংখ্যার প্রয়োগ এরকম তো নয়। তার বাইরেও কিন্তু আমরা দিন, মাস, বছর, জিনিসপত্রের দাম বা কোনো কিছুর পরিমাণ বা দূরত্ব বা ওজন কিংবা বয়স, এই সমস্তগুলো বোঝার ক্ষেত্রেও কিন্তু আমরা সংখ্যার প্রচলন দেখি। এবং এই জন্য সংখ্যার সঙ্গে কিন্তু আমাদের মনুষ্য জীবনের একটা সম্পর্ক বা ওতপ্রোতভাবে সংখ্যা আমাদের জীবনে কিন্তু জড়িয়ে আছে। তাই এই সংখ্যাবাচক শব্দগুলির সম্পর্কে ধারণা থাকা বা এই সংখ্যাবাচক সম্বন্ধে শব্দ সম্পর্কে জ্ঞান থাকা কিন্তু আমাদের একান্তভাবে জরুরি। তাই সংখ্যাবাচক শব্দগুলি বিষয়ে বলতে গেলে প্রথমেই আমাদের বলতে হবে সংখ্যাবাচক শব্দ বলতে আমরা কি বুঝি। ভাষাতত্ত্বে গণনার উদ্দেশ্যে ব্যবহৃত পদগুলিকেই কিন্তু সংখ্যাবাচক শব্দ বা সংখ্যাবাচক পদ বলা হয়। অর্থাৎ ভাষাতত্ত্বের গণনার উদ্দেশ্যে, মূলত গণনার উদ্দেশ্যেই ব্যবহৃত পদগুলিকে সংখ্যাবাচক শব্দ বা সংখ্যাবাচক পদ বা সংখ্যাবাচক বিশেষণ বলা হয়ে থাকে। যেমন 1, 2, 3 এইরকম ইত্যাদি। আবার অনেক সময় সংখ্যা বোঝাতেও একাধিক সংখ্যাবাচক পদের ক্ষেত্রে একত্রে ব্যবহার করা হয়। যেমন 100 বা 5000 বা 10,000 বা 1 লক্ষ, এইরকম শব্দের প্রয়োগ কিন্তু আমাদের শব্দের ক্ষেত্রে বা বাংলা ভাষার ক্ষেত্রে আমরা প্রচলন লক্ষ্য করে থাকি। এই ক্ষেত্রেই পূরণবাচক শব্দের সঙ্গে, সংখ্যার সঙ্গেও কিন্তু আমাদের শব্দবাচক সংখ্যার একটা মিল আছে বা সরাসরি সম্পর্ক আছে। সেটাও আমরা লক্ষ্য করি। কীরকম সম্পর্ক, যেটা আমরা একটু পরেই আলোচনা করব। তার আগে সংখ্যাবাচক শব্দের যদি একটু নির্দিষ্টভাবে সংজ্ঞা বলতে যাই, তাহলে কীভাবে দ্বারা বলা যায় যে সংখ্যা বলতে গণনার ধারণা বোঝায়। গণনার যে ধারণা, সেটাকেই আমরা মূলত সংখ্যা বলি। এবং যেসব শব্দ কোনো বিশেষ্য পদ, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো কিছু সংখ্যার ধারণাকে প্রকাশ করে, তাকেই আমরা বলি সংখ্যাবাচক শব্দ। আবার বলছি, যে শব্দ কোনো বিশেষ্য পদ, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো কিছু সংখ্যার ধারণা প্রকাশ করে, তাকেই বলা হয় সংখ্যাবাচক শব্দ। যেমন 1 টাকা, 10টা বাজে, এইরকম শব্দের মাধ্যমে কিন্তু আমরা সংখ্যাবাচক শব্দগুলি ব্যবহার করি। এই সংখ্যাবাচক শব্দগুলিকে মূলত আমরা 4টি ভাগ পরিলক্ষিত হয়। প্রথম ভাগে বলা হয়েছে বিশুদ্ধ সংখ্যা শব্দ। এই বিশুদ্ধ সংখ্যা শব্দের সংখ্যা মোট 104টি। এই বিশুদ্ধ সংখ্যা শব্দ কোনগুলি? যেমন 1, 2, হাজার, লক্ষ, কোটি, এগুলো মূলত হচ্ছে বিশুদ্ধ সংখ্যা শব্দ বা গণনা সংখ্যা শব্দ। এগুলি সাহায্যে সব সংখ্যার নাম বুঝিয়ে দেওয়া যায়। যদিও আগে অযুত এবং নিযুত এই শব্দ দুটির প্রচলন ছিল, কিন্তু বর্তমান কালে এই শব্দগুলির প্রচলন আর খুব বেশি নেই, যার ফলে বিশুদ্ধ সংখ্যা শব্দের সংখ্যা বর্তমানে 104টি। যদিও আগেকার দিনে চোখ, পণ, ছটাক, কড়া, গন্ডা এরকম কিছু সংখ্যাবাচক শব্দ ব্যবহার হতো, কিন্তু বর্তমান দিনে এই শব্দগুলির প্রচলন অনেক মাত্রায় কম লক্ষ্য করা যায় বা প্রায় লক্ষ্য করা যায় না বললেই চলে। এই সংখ্যাবাচক শব্দগুলিও বিভিন্ন রকমভাবে উৎপত্তি হয়েছে। কোনোটা তৎসম শব্দ থেকে গৃহীত হয়েছে, কোনোটা দেশীয় শব্দ, আবার কোনোটা অনার্য থেকে এসেছে, বা কোনোটা আর্য যে গোষ্ঠী, তাদের মাধ্যমেও কিন্তু অনেক সংখ্যাবাচক শব্দ গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় যে ভাগটি আমরা লক্ষ্য করব সংখ্যাবাচক শব্দের, সেটা হচ্ছে ভগ্নাংশিক শব্দ সংখ্যা। ভগ্নাংশিক শব্দ সংখ্যার প্রচলনও আমাদের শব্দ ভাণ্ডারে দেখি বা আমাদের ব্যবহারিক জীবনে প্রায়ই দেখি। যেমন আমরা যখন ঘড়ির সময় দেখি, কেউ জিজ্ঞেস করলে কটা বাজছে, 12টা 30, আমরা বলতে গিয়ে বলি 12:30 বাজছে, বা 2:30 বাজে, বা 3:30 বাজে, বা 3:45। এইরকমভাবে আমরা কিন্তু ভগ্নাংশিক শব্দ সংখ্যার প্রচলন প্রায়ই করে থাকি।
এইরকম কিছু ভগ্নাংশিক শব্দ যেমন আধা বা আধ, সাড়ে, তেহাই, দের, আড়াই, এইরকম শব্দ ভগ্নাংশিক শব্দগুলি প্রচলন করি। যেমন শব্দ আধলা বা আধা খেচড়া বা আধপনা, আধা পাগল, এরকম শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করি। আবার সাড়ে বলতে আমরা বলি যে 8:30 বাজে বা 3:30 বাজে, এরকম শব্দ আমরা প্রয়োগ করি। আবার দেড় শব্দের যে ভগ্নাংশিক শব্দ, সেক্ষেত্রেও আমরা দেড় দিন বা দেড় হাত বা 1:30 বাজে এই শব্দগুলি ব্যবহার করি। আড়াই মন, আড়াই গজ, এই শব্দগুলি সাধারণত আমরা সংখ্যাবাচক শব্দের এই শব্দগুলি আমরা ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে। এর বাইরেও কিছু ভগ্নাংশিক শব্দ আছে, যেমন পোয়া বা শিখে, শিকে বা পৌনে বা সওয়া বা ছটাক, এই সমস্ত ভগ্নাংশিক শব্দগুলোর প্রচলন কিন্তু আমরা আমাদের জীবনে প্রায়ই পরিলক্ষিত হয়। যার ফলে এই শ্রেণীর ভগ্নাংশিক শব্দগুলির ব্যবহার কিন্তু আমাদের বাংলা ভাষাতে যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায়। সংখ্যাবাচক শব্দের যে তৃতীয় ভাগটি আমরা দেখি, সেটা হচ্ছে গুণিতক শব্দ সংখ্যা। এটার প্রচলনও আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই লক্ষ্য করি। যেমন উদাহরণ যদি আমি বলি, যে গুণিতক শব্দের শেষে গুণ শব্দটি জুড়ে দিয়ে আমরা বলি যে, যেমন একটু উদাহরণ দিয়ে যদি বলি, দ্বিগুণ মজা বা 7 গুণ আনন্দ বা 10 গুণ ভারী। যদি একটা পাথর, বড় পাথর আমরা তুলতে যাই, অনেক সময় তুলতে না পেরে বলি, যদি কেউ জিজ্ঞেস করে যে কেমন ভারী, তখন আমরা প্রায়ই বলি যে এটা ওই পাথরটা চেয়ে প্রায় 10 গুণ ভারী বা দ্বিগুণ ভারী বা 3 গুণ ভারী। এরকম গুণ শব্দ যোগে কিন্তু আমরা গুণিতক শব্দ সংখ্যা লক্ষ্য করি। তাছাড়াও ইংরেজির যে ডাবল শব্দটি আমরা প্রয়োগ করেও কিন্তু আমরা গুণিতক শব্দ সংখ্যা লক্ষ্য করি। তার বাইরেও 10, 20 ইত্যাদি সংখ্যাগুলি অনেক ক্ষেত্রে গুণিতক রূপে ব্যবহৃত হয়। যেমন 4-20 বয়স হয়ে গেল, 3 10 5 35 বা 1-20 পান দাও, এই শব্দগুলির মাধ্যমেও কিন্তু আমরা গুণিতক শব্দ সংখ্যাগুলি বা সংখ্যাবাচক শব্দগুলির প্রয়োগ আমাদের দৈনন্দিন জীবনে পরিলক্ষিত হয়। এর বাইরেও আমরা আরও কিছু যেমন দেখি 2 2টি, 4 4টি, অর্থাৎ একই শব্দ আমরা পাশাপাশি দুবার ব্যবহার করেও কিন্তু এই গুণিতক শব্দ সংখ্যা গুলি ব্যবহার করি। তাছাড়া এর যে চতুর্থ ভাগটি আছে সংখ্যাবাচক শব্দের, সেটি হচ্ছে অনির্দেশক সংখ্যা শব্দ। অর্থাৎ যেটা নির্দিষ্ট করে কিছু বলে না, কিন্তু শব্দগুলি নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করার চেষ্টা করে, অথচ সংখ্যাবাচক শব্দ হিসাবে গণনা করা যায়। এইরকম অনির্দেশক কিছু শব্দ সংখ্যা হচ্ছে, যেমন আমি বলি 5 খানা বা নির্দিষ্ট সংখ্যা বোঝালো, খান পাঁচেক কিন্তু অনির্দিষ্ট। 5 খানা শব্দটি একটা নির্দিষ্ট প্রকাশ করে যে 5টি, কিন্তু যদি বলা হয় খানা পাঁচেক, এটা কিন্তু একটা নির্দিষ্ট করে প্রকাশ করছে না। এগুলো হচ্ছে অনির্দেশক। আবার একই রকমভাবে 12 বছর, কিন্তু যদি আবার বলা হয় বছর 12, এক্ষেত্রে কিন্তু এই নির্দেশক শব্দটি অনির্দেশক শব্দে পরিণত হচ্ছে। ঠিক একই রকমভাবে 10 হাত, হাত 10 বিঘে 2 বা ফুট 4 কিংবা গোটা 4 বা মাইল খানেক, এরকম এই শব্দগুলি কিন্তু অনির্দেশক সংখ্যাবাচক শব্দের শ্রেণীবিভাগ। তাই আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করলাম, সংখ্যাবাচক শব্দ বলতে আমরা বুঝেছি যার দ্বারা কোনো নির্দিষ্ট যে সমস্ত শব্দগুলি দ্বারা কোনো কিছু সংখ্যা বোঝায় বা গণনার উদ্দেশ্যে ব্যবহৃত হয়, সেগুলিকে আমরা সংখ্যাবাচক শব্দ বলেছি। এবং সংখ্যাবাচক শব্দের মূলত আমরা 4টে ভাগ লক্ষ্য করেছি। সেগুলিতে আমরা কি দেখেছি? প্রথম ভাগে দেখেছি বিশুদ্ধ সংখ্যা শব্দ, যেখানে আমরা বলেছি মোট 104টি সংখ্যা আমরা এই জাতীয় শব্দগুলি পাই। তারপর আমরা আলোচনা করলাম ভগ্নাংশিক সংখ্যা শব্দ নিয়ে, যেখানে আমরা দেখলাম মূলত ভগ্নাংশের মাধ্যমেই এগুলি প্রকাশিত হচ্ছে এবং আমরা শব্দ ভাণ্ডারে সেগুলো প্রয়োগ করি। তারপর তৃতীয় ভাগ আমরা আলোচনা করলাম যে গুণিতক সংখ্যা শব্দ বা শব্দ সংখ্যা, যেগুলো মূলত গুণ রূপে প্রকাশিত হয় বা ব্যবহৃত হয় আমাদের শব্দ ভাণ্ডারে। এবং চতুর্থ যে সংখ্যা শব্দটি নিয়ে আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে অনির্দেশক সংখ্যা শব্দ, যে একই রকম শব্দ বা একই রকম শুধুমাত্র পাশাপাশি বসছে এবং কীরকমভাবে নির্দেশক সংখ্যা শব্দ অনির্দেশক সংখ্যা শব্দ রূপে আমরা ব্যবহার করি। আমরা যেমন বলি বিঘে দেড়েক বা মাইল খানেক, কতটা পথ? মাইল খানেক। বা গোটা চারেক, কটা আছে? গোটা চারেক আছে। এইরকম আমরা শব্দ বা এরকম আমরা প্রায়ই আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, যেগুলো অনির্দেশক শব্দ হিসাবে বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত হয়েছে বা ব্যাকরণ বিষয়ের অন্তর্গত হয়েছে। অর্থাৎ এই রকম যে সংখ্যাবাচক শব্দগুলি নিয়ে আমরা আলোচনা করলাম, এই বিষয়টি তোমরা প্রত্যেকেই বাড়িতে বারবার রিডিং পড়বে। আশা করি তোমরা স্পষ্টই বুঝতে পারবে, খুব সহজ বোধগম্য বিষয়। আমরা পরবর্তী যে ভাগ নিয়ে আলোচনা করব, সেই ভাগটি হচ্ছে পূরণবাচক শব্দ।
পূরণবাচক শব্দ বলতে আমরা কি বুঝি, এটা যদি আমরা একটু বলি যে পূরণবাচক শব্দ বলতে আমরা বুঝি যে সংখ্যা শব্দগুলির সবই ছিল এক একটি নাম। এই জাতীয় সংখ্যা শব্দ থেকে যখন কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায়। বলছে সংখ্যাবাচক শব্দের অন্তর্গতই যখন কোনো শব্দ একটা নির্দিষ্ট ক্রম বোঝায় তাদেরকেই পূরণবাচক শব্দ বলি। যদি আমরা একটু এটাকে এই পূরণবাচক শব্দের একটু সংজ্ঞা আলোচনা করি তাহলে বিষয়টা ঠিক এরকম দাঁড়ায়। পূরণবাচক বা ক্রমবাচক সংখ্যা হলো ভাষাতত্ত্বে সেই সমস্ত শব্দ যারা কোনো সমষ্টির বিভিন্ন উপাদানের ক্রমিক অবস্থার বর্ণনা করে। যারা কোনো সমষ্টির বিভিন্ন উপাদানের ক্রমিক অবস্থান বর্ণনা করে তাদেরকেই বলছে পূরণবাচক শব্দ। এই অবস্থান নির্ণয়ের মাপকাঠি হতে পারে আয়তন, হতে পারে গুরুত্ব, হতে পারে বয়স, যে কোনো বিষয় হতে পারে। বাংলায় কতগুলি নির্দিষ্ট বিশেষণ পদ এই কাজটি করে থাকে, যথা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এই রকম শব্দগুলিকে আমরা মূলত পূরণবাচক শব্দ বলি। একটু আলাদা রকমভাবে যদি বলি, পূরণবাচক শব্দটা ঠিক এরকম দাঁড়ায়: একই সারি বা দল বা শ্রেণীতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর ক্রম বা পর্যায় বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয় তাকেই আমরা বলি পূরণবাচক শব্দ। একই সারি, দল বা শ্রেণীতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর ক্রম বা পর্যায় বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয় তাকেই ক্রমবাচক বা পূরণবাচক শব্দ বলা হয়। যেমন প্রথম ছেলে, দশম শ্রেণী, এগুলো মূলত ক্রমবাচক শব্দ। এই ক্রম বা পূরণবাচক শব্দগুলি হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, একটু আগেই বললাম এই শ্রেণীর উদাহরণগুলো সবই হচ্ছে পূরণবাচক শব্দ। এই জাতীয় পূরণবাচক শব্দগুলিকে আমরা সাধারণত পূরণবাচক বিশেষণ বা ক্রমবাচক বিশেষণ বা সংখ্যাবাচক শব্দ নামেও অনেকেই চেনেন। এবার যদি আমরা একটু লক্ষ্য করি এই পূরণবাচক শব্দগুলি কোথা থেকে গৃহীত হয়েছে, তাহলে আমরা দেখব বাংলা শব্দভাণ্ডারে এগুলি মূলত সংস্কৃত বা আর্য ভাষা থেকে বাংলায় বিভিন্ন ক্রমবাচক শব্দের ব্যবহার বা ব্যবহৃত হয়। তার মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম থেকে একদম পঞ্চবিংশ পর্যন্ত এগুলো সবই হচ্ছে পূরণবাচক শব্দ এবং এগুলো মূলত সংস্কৃত বা আর্য ভাষা থেকে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে। আবার বাংলা মাসে কিছু তিথি বা দিন গণনার সূত্রেও এমন কিছু সংস্কৃত পূরণবাচক শব্দের ব্যবহার চলে। বিশেষ করে দুর্গাপুজোর সময় আমরা দেখি, আমরা প্রত্যেকেই বলি আজ পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। এইগুলোও মূলত সাধারণত পূরণবাচক শব্দ বলে আমরা জানি। এছাড়াও দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, এগুলি সবই এই সমস্ত তিথি নামগুলোও কিন্তু পূরণবাচক শব্দ। তাছাড়াও আমরা আগে আর্য ভাষা থেকে বা সংস্কৃত ভাষা থেকে রূপান্তরের ফলে বাংলায় তৈরি হওয়া যেসব তদ্ভব শব্দের কথা আমরা দেখেছিলাম সেগুলিও কিন্তু তদ্ভব পূরণবাচক শব্দও কিছু আছে। সেগুলি কি কি? যেমন পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, এগুলো কিন্তু তদ্ভব পূরণবাচক শব্দ, যেগুলো মূলত বাংলা শব্দেরই পরিবর্তিত হয়ে এসছে। যেমন তৎসম শব্দ থেকে অর্ধতৎসম এবং তদ্ভব যে শব্দের আমরা পরিবর্তন ধারা লক্ষ্য করি, তোমরা যেটা পরবর্তী ক্লাসে গিয়ে পড়বে, সপ্তম শ্রেণীতে বা অষ্টম শ্রেণীতে গিয়ে পড়বে, বাংলা ভাষার যে বিবর্তন হয়েছে বা পরিবর্তনের ফলে শব্দের যে পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখব যে শ্রেণীবিভাগগুলো যেটা আমরা বলেছিলাম উৎপত্তিগতভাবে যে শ্রেণীবিভাগ, সেইগুলো আমরা পরবর্তী 7, 8 বা ওই সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণীতে গিয়ে পড়বে, তখন এগুলো লক্ষ্য করবে যে কিছু তদ্ভব পূরণবাচক শব্দ আছে। তার বাইরেও 5 থেকে 18 পূরণবাচক শব্দ সংখ্যা শব্দের শেষে ই বা ওই শব্দগুলি যোগ করা হয়। যেমন 5ই, 6ই, 7ই, 8ই, 9ই, 10ই, 11ই, 12ই, এই শব্দগুলি কিন্তু পূরণবাচক শব্দ হিসাবে গণনা করা হয়। তারপর আমরা আরও কিছু পূরণবাচক শব্দের লক্ষ্য করি। সেগুলি কি কি না, সংখ্যা শব্দের শেষে তম যোগ করে পূরণবাচক শব্দ তৈরি করা হয়। যেমন একাদশ শব্দের শেষে তম যোগ করে একাদশতম, শতের শব্দের শেষে শততম, 50তম, এইরকমভাবে কিন্তু পূরণবাচক শব্দ সংখ্যাবাচক শব্দকে পূরণবাচক শব্দে পরিণত করা হয়। এগুলোই মূলত সংখ্যা পূরণবাচক শব্দ। এই পূরণবাচক শব্দ আমরা প্রথমে বলেছিলাম যে পূরণবাচক শব্দ বলতে কি বুঝি। আমরা যদি আরেকটু লক্ষ্য করি যে একই সারি, দল বা শ্রেণীতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর ক্রম বা পর্যায় বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয়
তাকে আমরা বলেছি পূরণবাচক শব্দ। তারপর কিছু উদাহরণ সহযোগে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম যে পূরণবাচক শব্দগুলি কীভাবে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে। সেখানে আমরা দেখেছি সংস্কৃত ভাষা বা আর্য ভাষা থেকে গৃহীত হয়েছে। তারপর বাংলা মাসের কিছু তিথি আছে বা দিন গণনার যেগুলো, সেই সমস্তগুলো পূরণবাচক শব্দ আছে। এর বাইরে আমরা জেনেছি কিছু তদ্ভব শব্দ আছে যেগুলো বাংলা শব্দ ভাণ্ডারে তদ্ভব পূরণবাচক শব্দের আমরা লক্ষ্য করি। এর বাইরে সংখ্যাবাচক শব্দের সঙ্গে তম যোগ করে আমরা দেখেছি কিভাবে পূরণবাচক শব্দে পরিণত করা হয় সংখ্যাবাচক শব্দগুলিকে। এই হচ্ছে পূরণবাচক শব্দের বৈশিষ্ট্য। আমরা এখনো পর্যন্ত যে আজকে যে পঠন যে ক্লাসটা করলাম, সংখ্যাবাচক শব্দ এবং পূরণবাচক শব্দ বলতে আমরা কি বুঝি, এটা যদি আমরা আরেকবার একটু লক্ষ্য করি তাহলে বিষয়টা ঠিক এরকম দাঁড়ায় যে সংখ্যাবাচক শব্দ বলতে আমরা বুঝেছি যে ভাষাতত্ত্বে গণনার প্রয়োজনে যে সমস্ত শব্দগুলি আমরা প্রচলন লক্ষ্য করি সেগুলোকে আমরা সংখ্যাবাচক শব্দ বলেছিলাম। এবং সংখ্যাবাচক শব্দের আমরা মূলত 4টি ভাগ দেখেছি। সেখানে বিশুদ্ধ সংখ্যা শব্দ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তারপর আমরা আলোচনা করেছি ভগ্নাংশিক শব্দ সংখ্যা। তারপর আমরা আলোচনা করেছিলাম গুণিতক সংখ্যা শব্দ এবং শেষে বলেছিলাম অনির্দেশক সংখ্যা শব্দ। সেগুলো আমরা উদাহরণ সহযোগে বিশ্লেষণ করেছি। এবং তারপর আমরা পূরণবাচক শব্দের সংখ্যা সম্পর্কেও বলেছি যে যে সমস্ত সংখ্যাবাচক শব্দগুলি ক্রম বা পর্যায় বোঝায় তাদেরকে আমরা পূরণবাচক শব্দ বলেছি। এবং এই পূরণবাচক শব্দগুলিও কিভাবে বাংলা শব্দভাণ্ডার গৃহীত হয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করেছি যে আর্য ভাষা বা সংস্কৃত ভাষা থেকে সরাসরি গৃহীত হয়েছে, এগুলি আমরা বলেছিলাম। তারপর আমরা বলেছি যে বাংলা মাস বা দিন বা তিথি বোঝাতে যে সমস্ত পূরণবাচক শব্দগুলি ব্যবহার করা হয় সেগুলো আমরা আলোচনা করেছি পূরণবাচক শব্দ সংখ্যা সম্পর্কে। এবং তারপর আমরা বলেছিলাম যে বাংলা শব্দভাণ্ডারে তদ্ভব যে পূরণবাচক শব্দগুলি আছে পয়লা, দোসরা, সেগুলি নিয়ে আমরা বলেছি। এবং তারপর আমরা সর্বশেষ বলেছি যে সংখ্যাবাচক শব্দের সঙ্গে তম যুক্ত হয়ে কিভাবে সংখ্যাবাচক শব্দকে পূরণবাচক শব্দে পরিণত করছে সেগুলি নিয়েও আমরা বলেছি। এই সমস্ত বৈশিষ্ট্যগুলির মাধ্যমে আশা করি আমরা প্রত্যেকেই সংখ্যাবাচক এবং পূরণবাচক শব্দ যেটা আজকে পড়া হলো সেটা সকলেই বুঝতে পারবে। এবং আমি আবারও বলছি, যদি তোমাদের কোনো বিষয়ে কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো, যাতে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করতে পারি। যদি কিছু বোঝার অসুবিধে না থাকে তাহলে আমাদের এই যে দ্বিতীয় চ্যাপ্টারের যে ভাগ বা দ্বিতীয় চ্যাপ্টারের যে পঠন পাঠনের বিষয়গুলি ছিল, দ্বিতীয় চ্যাপ্টার বা ব্যাকরণের যে দ্বিতীয় অধ্যায় আছে শব্দের গঠন ও শ্রেণীবিভাগ, আমাদের আশা করি এখানেই শেষ হবে। যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা এই যে দ্বিতীয় অধ্যায় আমরা এখনো পর্যন্ত আলোচনা করেছি, দ্বিতীয় অধ্যায়ের পুরো পাঠটা যদি আমি একটু বলি যে কোন কোন বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করেছি তাহলে হয়তো তোমাদের আরেকটু সকলের মনে পড়বে বা সকলের বিষয়টা আরেকটু বোধগম্য হবে। সেক্ষেত্রে একদম শুরু থেকে আমি বলছি, দ্বিতীয় অধ্যায়ে আমরা শুরু করেছিলাম শব্দ কাকে বলে দিয়ে। তারপর শব্দ কাকে বলে বলার পর আমরা বলেছিলাম বর্ণ কাকে বলে, ধ্বনি কাকে বলে, এগুলো আমরা আলোচনা করেছি। তারপর শব্দকে কয় ভাগে আমরা ভাগ করতে পারি সেগুলো নিয়েও বলেছিলাম যে শব্দকে আমরা প্রধানত 3টি উপায়ে ভাগ করতে পারি। সেটি কি কি সেটা বলেছিলাম যে উৎপত্তিগতভাবে বা ব্যুৎপত্তিগতভাবে শব্দের শ্রেণীবিভাগ। সেখানে একটু ভেবে দেখলেই তোমরা বুঝতে পারবে, মনে পড়বে যে তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ, মূলত এই 5টি ভাগে আমরা ভাগ করেছিলাম। তারপর আমরা আলোচনা করেছিলাম গঠন অনুযায়ী শব্দের শ্রেণীবিভাগ, যেটা আমাদের মূলত এই পাঠ্যসূচিতে খুব বিশেষভাবে আছে। সেখানে আমরা মৌলিক শব্দ এবং সাধিত শব্দ নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা সাধিত শব্দের শ্রেণীবিভাগগুলি নিয়ে আলোচনা করেছিলাম। এবং তারপর আমরা আলোচনা করেছি আগের ক্লাসে অর্থগতভাবে শব্দের শ্রেণীবিভাগ বা অর্থগতভাবে শব্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি, সেটি নিয়েও আমরা আলোচনা করেছি। সেখানে আমরা ব্যুৎপত্তিগত অর্থে শব্দের এবং প্রচলিত অর্থের শব্দের শ্রেণীবিভাগ লক্ষ্য করেছিলাম। সেখানে যৌগিক শব্দের যে প্রকারভেদগুলো আছে, যৌগিক অপরিবর্তিত, যৌগিক পরিবর্তিত, যৌগিক সংকীর্ণ অর্থে যৌগিক শব্দ এবং ব্যাপক অর্থে বা প্রসারণ শব্দের যৌগিক অর্থের প্রসারিত অর্থে প্রয়োগ, সেগুলো আমরা লক্ষ্য করেছিলাম আগামী ক্লাস মানে বিগত ক্লাসগুলিতে। এবং আজকে আমরা যেটা আলোচনা করলাম যে পূরণবাচক শব্দ বা সংখ্যাবাচক শব্দ বলতে আমরা কি বুঝি, এটুকুই মূলত আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয় ছিল। এবং এই বিষয়গুলি খুবই স্পষ্ট ধারণা আশা করি তোমরা সকলেই পেয়েছো। এবং তারপরেও আমি অনুরোধ করব তোমরা বারবার অন্তত এই ব্যাকরণের যে দ্বিতীয় অধ্যায়টি আছে, খুব সহজ অধ্যায়,
তোমরা একটু ভালো করে রিডিং পড়বে এবং রিডিং পড়ার পর বারবার আমাদের যে এই যে রেকর্ডিংটি আছে বা ইউটিউবের মাধ্যমে যে ক্লাস নেওয়ার প্রয়াস, এগুলো বারবার শুনবে। আশা করি বিষয়গুলি পরিষ্কার হবে। এর বাইরেও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে, আমি আবার বলছি, যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে, কোথাও যদি বুঝতে অসুবিধে হয়, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। তাহলে আমি পরবর্তী ক্লাসে যেমন আগের ক্লাসে কিছুটা আলোচনা করেছিলাম যে তোমরা যে প্রশ্নগুলো করেছিলে, ঠিক সেরকমভাবে আমি আবার একটি ক্লাসে আলোচনা করব সেই প্রশ্নগুলি নিয়ে। আর যদি কিছু প্রশ্ন না আসে, তাহলে যা মনে করব যে আমি পরবর্তী অধ্যায়, তৃতীয় অধ্যায়ের দিকে অগ্রসর হব। কিন্তু যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি আবারও ফিরে আসবো দ্বিতীয় অধ্যায়ে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আজকের এই যে পঠন পাঠন, আজকের লেসন আমি এখানেই শেষ করছি।